এখন আপনি গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত কিছুক্ষণ। আজ শুনবেন তৃতীয় ও শেষ পর্ব। মাওলানা আজিজুর রহমান স্ত্রীর হাত ধরে বসে আছেন। ভয় এবং আতঙ্কে তিনি অস্থির। নিজের মনের ভয় কমানোর জন্য তিনি ইয়াহাদু 100 বার পড়েছেন, তাতেও মনের ভয় কমছে না। সত্যি সত্যি ট্রেনে কিছু হয়ে গেলে মহাবিপদ হবে। ট্রেনের অ্যাটেন্ডেন্ট বশিরকে কানে কানে বলেছেন একজন লেডি ডাক্তার আছে কিনা এই বিষয়ে খোঁজ করতে। ব্যাটা খোঁজ করবে কিনা কে জানে। তিনি নিজেই প্রতিটি বগিতে গিয়ে ডাক্তার খুঁজতে পারেন, কিন্তু স্ত্রীকে ফেলে যেতে ইচ্ছে করছে না। মহা বিপদের মধ্যে পড়ে এক মনে দোয়া পড়ে যাচ্ছেন। ব্যথার এক একটা প্রবল ঝাপটা আসছে। আফিয়া স্বামীকে খামচি দিয়ে ধরছে আর ব্যাকুল গলায় বলছে, আম্মা গো, ও আম্মা গো, আম্মা, আম্মা গো। তুমি এই অবস্থায় আমাকে ডাকছো? তুমি আল্লাহকে ডাকো। চুপ করেন তো, আপনি তো আল্লাহরে ডাকতেছেন, আমি আম্মুরে ডাকবো। এদিকে অ্যাটেন্ডেন্ট বশির রশিদ সাহেবের জন্য আর এক দফা বরফ এনেছে। রশিদ সাহেব তার হাত ধরে বললেন, খাসা খাসা, ইউ আর এ গুড বয়, ইউল গেট আ টাই। তবে এখন খেলার সময় নয়, একটা খবর একটু জোগাড় করে দিতে হবে। স্যার, কি খবর জোগাড় করব? যে মৃত ব্যক্তিটি আমাদের সঙ্গে যাচ্ছে তার পরিচয় জানার দরকার। জটিল গবেষণার মধ্যে পড়ে গেছি, বুঝলে। মৃত ব্যক্তির নাম এবং আমাদের মন্ত্রী মহাশয়ের জন্মের তারিখ জানা খুবই দরকার হয়ে পড়েছে। স্যার, মরা মানুষ কেউ তো যাচ্ছে না। তুমি তো খবর দিলে যে একটা ডেড বডি যাচ্ছে। সরি স্যার, ভুল খবর দিয়েছিলাম স্যার। চাদর দিয়ে ঢেকে কামরা তুলেছি, তখন ভেবেছিলাম লাশ। এখন সে লাশ নয়। জি না, চা কফি সবই খেয়েছি। ছেলে না মেয়ে? ছেলে স্যার। বয়স কত? এই 30-35 হবে। নাম জিজ্ঞাসা করেছ? নাম জিজ্ঞাসা করা হয় নাই স্যার। চাদর দিয়ে ঢেকে তাকে কে তুললো, কেন? জানি না স্যার। মিথ্যে কথা বলছো কেন বশির? হঠাৎ তোমার মিথ্যা বলার প্রয়োজন পড়লো কেন? আমি ওই কামরায় গিয়েছিলাম, মৃত ছেলেটির মার সঙ্গে আমার কথা হয়েছে। তারা ডেড বডি কফিনে করে নিয়ে যাচ্ছে। কফিনে প্রচুর বরফ দেওয়া আছে, প্রচুর চা পাতা দেওয়া হয়েছে। কি ঠিক বলছি না? জি জি স্যার। চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? ইউ আর এ নটি বয়, ইউল নট গেট আ টয়। আমার সামনে থেকে দূর হয়ে যাও, এখন চলে যাও। ডাক্তার, এই ছেলেটা মিথ্যে কথা কেন বললো? বুঝতে পারছি না স্যার, কারণ ছাড়াই হয়তো বলেছে। কারণ ছাড়া কেউ মিথ্যা বলে না, তবে প্যাথোলজিক্যাল লায়াররা বলে। সমগ্র মানব গোষ্ঠীর অতি ক্ষুদ্র অংশই প্যাথোলজিক্যাল লায়ার। বশির নামের এই ছেলের মিথ্যা বলার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কারণটা বের করতে হবে। আপনি সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করেন না স্যার? আমি একা না, তুমিও সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করো। ডাক্তার হিসেবে তুমি এই তথ্য নিশ্চয়ই জানো যে মানুষের হার্ট এবং ব্রেইন কখনো বিশ্রাম নেয় না। হার্ট এবং ব্রেনের বিশ্রাম নেওয়ার অর্থ মৃত্যু। ঘুমের মধ্যে হার্ট যেমন কাজ করে, ব্রেইনও তেমন কাজ করে। ভালো কথা।
এইমাত্র তোমার ম্যাজিকের কৌশলটা আমি ধরে ফেললাম। সত্যি? আমাকে কয়েনটা দাও, আমি দেখাচ্ছি। ট্রেনের যাত্রীদের নিয়ে আমি কনসিয়াসলি চিন্তা করছিলাম, তখন আমার ব্রেইন নিজের উদ্যোগে চিন্তা ভাবনা করে কৌশলটা বের করেছে। এই নিন স্যার কয়েনটা। তোমাকে ম্যাজিক দেখালে তুমি মজা পাবে না, কারণ তুমি কৌশলটা জানো। এক কাজ করো, ওই মেয়েটাকে ডেকে নিয়ে আস, সে মজা পাবে। 10 মিনিট পরে যাই স্যার। 10 মিনিট পরে যাবে কেন? আমার মা আমার ওপর বিশেষ একটা কারণে খুবই রেগে আছে স্যার। তার রাগ পড়ার সময় নিচ্ছি। আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই সাধারণত তার রাগ পড়ে যায়। তুমি হিসাব করে বার করেছ? না, আমার বাবা হিসাব করে বের করেছিলেন। মা বেশিরভাগ সময় রাগ বাবার সঙ্গে করতেন। বাবার সার্ভাইভালের জন্য হিসাবটা খুব দরকার ছিল। উনি কি করতেন? ব্যাংকার ছিলেন। গুড। 15 মিনিট অপেক্ষা করব। চিত্রা বসে আছে সাজেদার সামনে। চিত্রার মনে হচ্ছে ভদ্রমহিলা কিছুটা হলেও শান্ত হয়েছে, তবে এখন তিনি ক্রমাগত কথা বলে যাচ্ছেন। কথার মাথামুন্ডু কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে অর্থহীন কথা শুনতে চিত্রার আপত্তি নেই। ঘন্টার পর ঘন্টা লিলির অর্থহীন কথা শুনেই সে অভ্যস্ত। সমস্যা হলো ভদ্রমহিলা তাকে বৌমা বলে সম্বোধন করছেন। চিত্রার উচিত তাকে মনে করিয়ে দেয়া যে তিনি ভুল করছেন। চিত্রার সঙ্গে এই প্রথম তার দেখা, এবং চিত্রা তার বৌমা নয়। বৌমা হওয়ার কোনো বাসনাও তার নেই। বৌমা শোনো, আমার ছেলে না ইচ্ছে করে আমাকে অপমান করার জন্য মদ গিলছে। সে কি করবে তোমাকে বলি? গলা পর্যন্ত মদ গিলবে, তারপর টলতে টলতে কামরায় ঢুকবে, আর তোমার সঙ্গে ও খারাপ ব্যবহার করবে। তখন তো আমি তাকে ছাড়বো না। মায়ের সামনে যে তার স্ত্রীকে অপমান করে, তার মতো কুলাঙ্গার এই দুনিয়ায় আর জন্মায়নি। আমি সেই কুলাঙ্গারকে সহ্য করব না। আমি খাঁ বাড়ির মেয়ে। আমার দাদু আশরাফ আলী খাঁ। আশরাফ আলী খান নাম নিশ্চয়ই শুনেছ। আমি সেই আশরাফ আলী খাঁ সাহেবের নাতনি। তাহলে বুঝতেই পারছো আমি কোন বংশের। জি, বুঝেছি। চিত্রা, তুমি যাও, আমার ছেলেটাকে ডেকে আনো। আমি তাকে ক্ষমা করেছি। দেখো, আমি যেমন রাখতে পারি, আবার ক্ষমাও করতে পারি। এখন রাত 10টা বাজে, তার নিশ্চয়ই খিদে লেগেছে। 9টা বাজতেই সে খেয়ে নেয়, তার ছোটবেলাকার অভ্যেস। চিত্রা উঠে দাঁড়ালো। মহিলার সঙ্গে কামরা শেয়ার করার ব্যাপারটা তার এখন আর ভালো লাগছে না। তার চেয়ে ওই বুড়োর অঙ্কের গল্প শুনে রাত কাটানো ভালো। আশাব কামরা থেকে বের হয়েছে, তবে ঠিক মতো পা ফেলতে পারছে না। তাকে এগোতে হচ্ছে দেওয়াল ধরে। চিত্রা সামনে সে খানিকটা বিব্রত বোধ করছে। চিত্রা বলল, আপনাদের মাতা পুত্রের সমস্যায় আমি জড়িয়ে পড়েছি, ভালো লাগছে না। ভালো লাগার কথাও নয়, সমস্যা তো আপনি ইচ্ছে করে জড়িয়েছেন। মার সঙ্গে রুম শেয়ার করতে চেয়েছেন। আচ্ছা, মা কি দাদাজানের গল্প শুরু করেছেন? হ্যাঁ, করেছেন, কিন্তু ওনার দাদাজানের গল্পটা সমস্যা না। সমস্যা হচ্ছে উনি মাঝে মাঝে আমাকে বৌমা বলে ডাকছেন। আপনি নিশ্চয়ই বিয়ে করেছিলেন। আপনার মায়ের একজন আদরের বৌমা ছিল, ছিল না? জি না। আগে বৌমা ডাকার অভ্যাস না থাকলে হঠাৎ করে কি করে বৌমা বলছেন? মার মুখ দিয়ে যে কোনো কিছু বের হবে। আমার মাকে আপনি চেনেন না, আমি চিনি। তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ। মা হয়ে আপনার কাছে মার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। না না, ক্ষমা চাইবেন কেন? আসলে মায়ের অসুখটা ওই প্যারানয়ের একটা অন্যরকম ব্যাপার। প্যারানয়ের রুগী মনে করে
সবাই ষড়যন্ত্র করছে তাকে মেরে ফেলার জন্য। আর মা মনে করেন অপরিচিত যেই তার সঙ্গে কথা বলছে সেই তার পরম আত্মীয়। আপনি এখন মায়ের কাছে আমার চেয়ে 100 গুণ বেশি প্রিয় হয়েছেন। আপনি ওনার চিকিৎসা করাচ্ছেন না? করছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি রাতে আপনার মায়ের সঙ্গে থাকতে পারবো না। মার সমস্যা একটাই, কথা বলা। এছাড়া তো আর কোনো সমস্যা নেই। সেটা বুঝতে পারছি, কিন্তু আমার ভালো লাগছে না। আপনি আপনার মার কাছে চলে যান, তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। আপনারা মাতা পুত্র দুজনে খাওয়া দাওয়া করুন। প্লিজ আমাকে ডাকবেন না, আমি বুফে করে খেয়ে নেব। আমি অর্ডারও দিয়ে রেখেছি। বুঝলাম, কিন্তু মা আপনাকে ছাড়া খাবে না। আপনি ব্যবস্থা করবেন যেন খায়, প্লিজ। আশাবকে করিডোরে দাঁড় করিয়ে চিত্রা এগিয়ে গেল। তার সত্যি অসহ্য লাগছে। ইতিমধ্যে মোবাইল টেলিফোনে আবার পিং পিং শব্দ হচ্ছে। নিশ্চয়ই লিলি। হে চিত্রা, হ্যালো হ্যালো চিত্রা। হ্যালো। ফান হচ্ছে? খুব ফান হচ্ছে। ফানে ডুবে আছি, নাক পর্যন্ত ফান। বাবারে, একটু ধৈর্য ধর। ময়মনসিংহ জাংশনে গাড়ি থামবে, তুই চলে যাবি সেলুনে, রানীর মতো থাকবি। একবার তো বলেছিস, বারবার একই কথা শুনতে ভালো লাগছে না। এত রেগে আছিস কি জন্য বলতো? এক মহিলা আমাকে বৌমা ডাকছেন। সে কি? কেন? তোর চেহারা কি ওই মহিলার আদরের বৌমার মতো, যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে? এ তো বাংলা সিনেমা রে। চুপ কর লিলি, উনি একজন মেন্টাল পেশেন্ট। ও মাই গড! আর রাতে ওই মহিলার রুম আমার সঙ্গে শেয়ার করার কথা। ভুলে ওই কর্ম করবি না চিত্রা। শত হস্ত দূরে তো থাকিতম, অর্থাৎ কিনা শত হস্ত দূরে থাকবি। বলে যায় না, হয়তো রাত্রিবেলা তোর গলা টিপে তোকে মেরেই ফেলবে। উপদেশের জন্য ধন্যবাদ। এই, ওই বুড়োটার সঙ্গে কথা হয়েছে? না, এখনো হয়নি। জানিস, বুড়োটা কিন্তু কম বয়সীদের সঙ্গে গল্প করতে খুব পছন্দ করে। আমি তো তোর জায়গায় থাকলে বুড়োটার সঙ্গে এমন জমিয়ে দিতাম না। লিলি, তুই ভাবছিস আমি খুব মজার মধ্যে আছি? তোর কথায় হিউম্যান ঝরে ঝরে পড়ছে, তো ব্যাপারটা তা না। তুই একই ভঙ্গিতে মজা করে যাচ্ছিস, ভাল লাগছে না। চিত্রা, তোর কথায় ভয়ঙ্কর দুঃখ পেলাম। আমার না দুঃখে মরে যেতে ইচ্ছে করছে রে। এই দেখ, আমি মরে যাচ্ছি। 1 2 3। উফ, থ্যাংক গড। লিলি ফোনটা কেটে দিল। মন্ত্রী সাহেবের সেলুনকারে আরও একজন বলল থ্যাংক গড। সেই একজন মন্ত্রী সাহেবের আদরের শ্যালিকা যমুনা। তার থ্যাংক গড বলার কারণ, গান বাজনা শুরু হতে যাচ্ছে। ব্যান্ডের লম্বা চুলের ছেলে মাথা ঝাঁকিয়ে নিজেকে তৈরি করছে। সে অস্বাভাবিক সরু গলায় বলল, শুরু করব ফিউশন টেগর দিয়ে। ব্যান্ডের সুরে রবীন্দ্রসঙ্গীত নামে নতুন এক জিনিস শুরু হয়েছে। এর মধ্যে কিছু ইংরাজি এবং হিন্দি কথাবার্তাও আছে, যাকে বলে মহা ফিউশন। সঙ্গীত জমে গেছে। যমুনা আনন্দে স্বামীর গায়ে বারবার গড়িয়ে পড়ছে। আনন্দের তুঙ্গ মুহূর্তে হঠাৎ সেলুনকারের বাতি নিভে গেল। বগি ডুবে গেল অন্ধকারে। সুরমা পা টিপে টিপে স্বামীর কাছে গিয়ে বলল, এই আমাদের কামরায় লাইট অফ হয়ে গেল। ট্রেনের সব কামরায় লাইট আছে, শুধু আমাদের কামরায় নেই। কি ব্যাপার বলো তো? তাই নাকি? আমার কিন্তু মনটা কু ডাক ডাকছে। এসব ইচ্ছাকৃত নয় তো? সব কামরায় বাতি আছে, আমাদের নেই। খায়ের সাহেব কোনো উত্তর দিলেন না। মোবাইল টেলিফোনটা বের করে বোতাম টিপতে শুরু করলেন। তিনি টেলিফোন করছেন পূর্তমন্ত্রীকে। রিং হচ্ছে, কিন্তু কেউ টেলিফোন ধরছে না। একটা সময় ছিল, দ্বিতীয় রিং শেষ হবার আগেই পূর্তমন্ত্রী বলতেন, গ্রেট খায়ের ভাই, কি ব্যাপার, বান্দা হাজির। কিন্তু এখন সময় ভিন্ন। খায়ের ভাইয়ের এখন গ্রেটনেস বলে কিছু নেই। হঠাৎ সেলুনকারে বাতি জ্বলে উঠল। একসঙ্গে সবাই হৈ হৈ করে উঠল। যমুনা হাততালি দিচ্ছে।
যমুনার দেখা দেখি অন্যরাও হাততালি দিচ্ছে। আবার ব্যান্ডের গান শুরু হলো। আশা মায়ের পাশে বসে আছে, সাজেদা শান্ত। দেখে বোঝার উপায়ই নেই কিছুক্ষণ আগেও উনি কেঁদে বুক ভাসিয়েছেন। তিনি হটপট খুলে খাবার বের করছেন। পেপার প্লেট, ন্যাপকিন সব বের করা হয়েছে। আচারের কৌটো, কাঁচামরিচ, কোনো ব্যাপারই কোনো খুঁত নেই। একটা কাসুন্দির শিশিও দেখা যাচ্ছে। সাজেদা বললেন, বৌমা আবার কোথায় গেল? ঘরের বউ হুটহাট করে বেড়াতে বের হওয়া আমার মোটেই পছন্দ নয়। বৌমাকে ডেকে আন। মা তুমি বৌমা পেলে কোথায়? হ্যাঁ, চিত্রা তো এই ট্রেনের একজন যাত্রী। কিছুক্ষণ আগে তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। আমার সঙ্গে ফাজলামি করবি না। তোকে যা বলেছি তাই কর। বৌমাকে ডেকে নিয়ে আয়। মা তুমি কি সত্যি ভাবছো যে ও তোমার বৌমা, নাকি ইচ্ছা করে এটা নাটক করছো? তোর এত বড় সাহস, তুই এইভাবে আমার সঙ্গে কথা বলিস? আমার বৌমাকে আমি চিনব না? মা তোমাকে 2টো ট্যাবলেট দিচ্ছি, ট্যাবলেটটা খেয়ে শুয়ে পড়ো, তোমার ঘুম দরকার। আমার সঙ্গে ডাক্তারি ফলাচ্ছিস? ফেল করা ডাক্তার কোথাকার। ফেল করা ডাক্তার মানে কি বলছো? নকল করে ধরা পড়েছিলি, মনে নাই? প্রিন্সিপাল তো তোকে বের করে দিয়েছিল। কি বলছো তুমি এসব? তুই আমাকে দিয়ে প্রিন্সিপালের পায়ে ধরালি। একজন মানুষের সামনে কতটা নিচু করেছিস আমাকে, বদমাস ছেলে। মা তোমার অবস্থা তো খুবই কাহিল। কি গল্প ফাঁদছো? এরকম গল্প তোমার মাথায় আসে কি করে? আমি 2টো সাবজেক্টে হাইয়েস্ট পাওয়া ছেলে, গোল্ড মেডেল পেয়েছি। তোমার গলায় সেই মেডেলও পরিয়ে দিয়েছিলাম, তোমার মনে নেই? হ্যাঁ মনে আছে। তাহলে এসব কি বলছো? ঠিক আছে, আর বলবো না। মাথা ঠিক হয়েছে? হ্যাঁ, হাঁ কর, মুখে ভাত দিয়ে দি। আশা হাঁ করল। সাজেদা ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বললেন, আজ তুই আমার হাতে খাবি। তোর আর হাত নোংরা করার দরকার নেই। আচ্ছা, তুই মাঝে মাঝে এমন গাধার মতো কেন করিস? গাধার মতো আবার কি করলাম? এই যে বৌমাকে নিয়ে প্রথম যাচ্ছিস, তোরা দুজনে যাবি এক কামরায়, আমি যাব আলাদা। তা না 3 জনে একসঙ্গে যাচ্ছি। আরে বেচারির মনটা তো এই জন্যে খারাপ হয়েছে, একটু পর পরই তোকে খুঁজে বেড়াচ্ছে। ওর মনের ভাব আমি পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারলে তো ভালোই হতো। মা তোমাকে আর খাইয়ে দিতে হবে না, যথেষ্ট হয়েছে। এখন তুমি নিজে খাও। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? বৌমাকে রেখে আমি খেয়ে ফেলবো? হ্যাঁ, সে কি মনে করবে? বাপ নেই, মা নেই, একটা মেয়ে, আহারে স্নেহের কাঙাল। মহা বিপদে পড়ে গেল। শোন, খাওয়া শেষ করে তুই বৌমাকে খুঁজে আন। আমি কামরা ছেড়ে দেব, তোরা 2 জনে এখানে ঘুমাবি। আদর ভালোবাসা করতে চাইলে করবি। হুট করে আমি তোদের কামরায় ঢুকবো এমন ভুলেও মনে করিস না। এই বুদ্ধি আমার আছে। হ্যাঁ, সেই বুদ্ধি তোমার আছে। ভাবছি বলছিস না কেন? হ্যাঁ, মুখে দিচ্ছি আর গিলে ফেলছিস। ভালো করে চিবিয়ে খা। আচার খাবি? একটু আচার দি। উফ মাই গড। চিত্রা রশিদ সাহেবের পাশে বসে আছে। তার চোখ উজ্জ্বল। সে আগ্রহ নিয়ে কথা শুনছে। বিজ্ঞানের অতি জটিল সব বিষয় এই মানুষ এত সহজে কিভাবে বলছে সে বুঝতে পারছে না। তার কাছে এখন মনে হচ্ছে পৃথিবীতে জটিল বলে কিছুই নেই। রশিদ সাহেব বললেন, মা, তুমি আমাকে বলো, একটা আইফেল 3 ডাইমেনশনাল বডি, তাই না? এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আছে, ঠিক কিনা? জি অবশ্যই। আপেলের খোসাটা কিন্তু 2 ডাইমেনশনাল, মানে আপেলের খোসার মধ্যে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোই আছে। জি চাচা। তুমি কি এখন বুঝতে পারছো যে একটা 3 ডাইমেনশনাল বস্তুকে একটা 2 ডাইমেনশনাল বস্তু ঘিরে রেখেছে? জি। এটা যে সম্ভব তা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। হ্যাঁ পারছি। এই লজিকেই আমি যদি বলি 3 ডাইমেনশনাল কোনো বস্তু দিয়ে 4 ডাইমেনশনাল জগৎকে আটকে রাখা হয়েছে, তাহলে হ্যাঁ এটা তো হতেই পারে, তাই তো।
তাহলে তুমি বিশ্বাস করবে, তাই তো? হ্যাঁ, করা তো উচিত। তোমার কাছে কোনো কিছু যদি অস্পষ্ট মনে হয় আমাকে বলবে। বিজ্ঞান অস্পষ্টতা পছন্দ করে না। যদিও হায়ার সায়েন্স পুরোটাই অস্পষ্ট। কেন? হায়ার সায়েন্স বিগ ব্যাংয়ের আগে কি হয়েছে বলতে পারছে না, আর সময় কি সুষ্ঠুভাবে বলতে পারছে না, অতীত এবং ভবিষ্যৎ কি বলতে পারছে না। হায়ার সায়েন্স অর্থাৎ হলোগ্রাফিক ইউনিভার্সের কথা। হলোগ্রাফিক ইউনিভার্সের কথা শুনেছ? না। বলবো? অবশ্যই বলবেন। মূল ডিডাকশন থেকে আমি কিন্তু সরে যাব। এখন আপনি হলোগ্রাফিক ইউনিভার্সটার কথাই বলুন। এই হাইপোথিসিসে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা হলোগ্রাম ছাড়া আর কিছুই না। এই সময় খোলা দরজা দিয়ে অ্যাটেন্ডেন্ট মাথা বের করে বলল, বিরাট একটা সমস্যা হয়েছে। আপা, আপনি কি ডাক্তার? না, আমি ডাক্তার না, আশরাফ সাহেব ডাক্তার। একজন মহিলা ডাক্তার দরকার। 5 নম্বর কেবিনে এক মহিলার ডেলিভারি পেন শুরু হয়ে গেছে। ওনার হাজব্যান্ড মাওলানা, উনি লেডি ডাক্তার ছাড়া তার স্ত্রীকে দেখাবেন না। আমি পুরো ট্রেন খুঁজে বেড়াচ্ছি, কোনো লেডি ডাক্তার নেই। ডাক্তারের আবার পুরুষ মহিলা হয় নাকি? ডাক্তার হলো ডাক্তার। আমি মাওলানার সঙ্গে কথা বলি, ওনাকে আমি বুঝিয়ে বলতে পারবো। উনি গোজার লোক নন স্যার, ও কঠিন মাওলানা। নিশ্চয়ই কেউ তাকে ঠিক মতো লজিকটা বোঝাতে পারেনি। মানুষ এমনভাবে তৈরি যে তাকে লজিকের কাছে সারেন্ডার করতেই হবে। উনি যেমন কঠিন মাওলানা, আমিও তেমন কঠিন তার্কিক। ঠিক আছে স্যার, মানে ঠিক আছে, আমি আপনার কথাটা তাহলে ওনাকে বলে দেখি, উনি যদি রাজি হন। আমি কারুর মাধ্যমে কথা বলতে চাই না, আমি সরাসরি কথা বলবো। তুমি আমাকে নিয়ে চলো। চাচা, আমিও যাব। আমি আপনার লজিকটা শুনতে চাই। ঠিক আছে, এসো। মাওলানা কামরার বাইরে দাঁড়িয়ে আছেন। তার কপালে ঘাম, তবে চোখ মুখ কঠিন। তার একটা হাত পাঞ্জাবির পকেটে ঢোকানো, মনে হচ্ছে ওই হাতের তসবি। কেবিনের দরজা বন্ধ, নারী কণ্ঠের চাপা কাতরানি শোনা যাচ্ছে। রশিদউদ্দিন এগিয়ে গেলেন, চিত্রাও গেল তার পেছনে পেছনে। মাওলানা ভুরু কুঁচকে তাকালেন। রশিদ সাহেব বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার স্ত্রীর লেবার পেইন শুরু হয়েছে বলে শুনলাম। এইটাই কি আপনাদের প্রথম সন্তান? জি। ছেলে না মেয়ে? কী করে বলবো, সন্তান তো এখনো হয় নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক আগে ভাগেই জানার ব্যবস্থা আছে। আল্লাহ পাক যদি চাইতেন আমরা আগে ভাগেই জানি, তাহলে তো মেয়েদের পেটটা, চামড়াটা কাঁচের মতো বানাইতেন, পেটের ভিতর সন্তান দেখতে পেতাম। আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছে যেন সে অজানাকে জানতে পারে। জানাব, আমি আপনার সঙ্গে তর্ক করতে যাব না। আমি বুঝতে পারছি আপনি তর্ক করে আমাকে পরাস্ত করে আনন্দ পেতে চান। আনন্দ আপনাকে দিলাম, আমি পরাজয় স্বীকার করে নিচ্ছি। একজন পুরুষ ডাক্তার আমাদের সঙ্গে আছেন। আমার স্ত্রীর পর্দা নষ্ট করব না, কোনো পুরুষ ডাক্তার তাকে দেখবে না। আপনার সিদ্ধান্তের কারণে আপনার স্ত্রী বা সন্তানের সমূহ ক্ষতি কিন্তু হতে পারে। দুর্ঘটনা ঘটলে তারা মারাও যেতে পারে। যদি মারা যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তাদের আয়ু দেন নাই। জানাব, আপনার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে না, গুস্তাখি নেবেন না। আমার মন অস্থির, তর্ক করার মতো অবস্থায় আমি নেই। মাওলানা কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। চিত্রা বলল, চাচাজি, উনি তো কোনো লজিকই শুনলেন না। এই রকমই হয়। এই মাওলানা নিশ্চয়ই লজিকের কারণে অনেকবার আহত হয়েছেন, যে কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বড় বড় বিজ্ঞানীদের মধ্যেও এই জিনিস দেখা যায়। অন্য বিজ্ঞানীদের লজিক যাতে শুনতে না হয় তার জন্য তারা নিজের লজিক থেকে সরে যান। আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো?
আমি দাঁড়িয়ে থাকব। মাওলানা আবার যখন বের হবেন তাকে আবার ধরব। ভালো কথা, তোমার কাছে কি কোনো কয়েন আছে? কেন বলুন তো? তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এখন দেখাবেন? এখানে? হোয়াই নট? কিন্তু আমার কাছে তো এখন কোনো কয়েন নেই। তাহলে যাও, কারুর কাছ থেকে খুঁজে একটা কয়েন নিয়ে এসো তো। বিস্মিত চিত্রা কয়েনের খোঁজে বের হলো। মানুষটা কি পাগল? এই অবস্থায় কেউ ম্যাজিক দেখানোর জন্য কয়েন খোঁজে? চিত্রা, চিত্রা থমকে দাঁড়ালো। ডাক্তার আশাব, তার মুখ চিন্তিত। চিত্রা অবাক হয়ে গেল। এই ভদ্রলোক এত সহজে তাকে চিত্রা বলে ডাকছে, যেন সে তার ঘরেরই কেউ। আমার মায়ের মাথাটা বোধহয় পুরোপুরি গেছে। ব্রেনের নিউরাল কানেকশনসের 40%ই মনে হয় অফ হয়ে গেছে। পরিচিত জগৎ সম্বন্ধে যেখানে ইনফরমেশন থাকে সেখানটাই মনে হয় একদম নষ্ট হয়ে গেছে। সে কি, আপনাকে চিনতে পারছেন না? আমাকে এখনও চিনতে পারছেন, তবে কিছুক্ষণ পর মনে হয় আর চিনতে নাও পারতে পারেন। কিছু মনে করবেন না, আপনাকে একটু খুশি খুশি লাগছে যেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। বিচিত্র কারণে আনন্দ পাচ্ছি, কিন্তু কেন পাচ্ছি নিজেও জানি না। আমি জানি, আমি বুঝতে পেরেছি। আপনি কিভাবে জানলেন? আপনার মা আমাকে বৌমা বৌমা বলে ডাকছেন, আর এই বিষয়টাতে আপনি মজা পাচ্ছেন। যে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে কল্পনা করতে না ছেলেরা বেশ ভালোবাসে আর মজা পায়। আর মেয়েরা কিসে মজা পায়? মেয়েরা বিয়ের আগে কোনো পুরুষকেই স্বামী ভেবে মজা পায় না। তার প্রেমিককেও সে বিয়ের আগে স্বামী ভাবে না। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি যুক্তি খোঁজার চেষ্টা করছেন। আপনার সঙ্গে না কথা কাটাকাটি করার ইচ্ছে আমার এই মুহূর্তে নেই। আচ্ছা, আপনার কাছে যদি কয়েন থাকে আমাকে একটা দিন তো। কয়েন দিয়ে কি করবেন? ম্যাজিক দেখব। রশিদ সাহেব আমাকে ম্যাজিক দেখাবেন। ও, কিন্তু আমার মা আপনাকে ছাড়া ডিনার করবেন না। না করলে না। একজন অসুস্থ মানুষ, তার দিকটা দেখবেন না? আমার কিছু করার নেই, আমিও অসুস্থ। রশিদ সাহেব কয়েনটা হাতে নিতে নিতে বললেন, চিত্রা, মন দিয়ে দেখো কি করছি। কয়েনটা এখন কোন হাতে? ডান হাতে। এখন কোন হাতে নিয়েছি? বাম হাতে। আচ্ছা, এইবার দেখো বাম হাতটা কিন্তু খালি। হ্যাঁ। তাহলে এখন তোমার ধারণা যে কয়েনটা আমার ডান হাতে। জি। দেখো, ডান হাতেও কয়েন নেই, দু হাতের কোথাও নেই, দুটো হাতই খালি। তাহলে কয়েনটা গেল কোথায়? আমারও তো একই প্রশ্ন, কয়েন গেল কোথায়? এরকম জলজান্ত একটা বস্তু তো উধাও হয়ে যেতে পারে না, তাই না? হ্যাঁ, তাই তো আমার খুবই অবাক লাগছে। এই ম্যাজিকটা শিখে আমার একটা বড় লাভ হয়েছে। পদার্থবিদ বন্ধুদের খেলাটা দেখাতে পারবো, আর তারা সম্পূর্ণ ভিন্ন কারণে মজা পাবে। ওদিকে আফিয়ার কাতরানি শুনে মাওলানা বললেন, আফিয়া, আল্লাহর নাম না। আমার ডাক্তার লাগবে। আমি খোঁজ নিয়েছি, ট্রেনে কোনো লেডি ডাক্তার নেই। আমি কি তাহলে মরে যাব? আহা, চিৎকার করছো কেন? মেয়েদের গলার স্বর বাইরে থেকে পুরুষদের শোনা ঠিক নয়। পর্দার আড়ালে থাকাই ভালো। মরে গেলাম। আহ, আল্লাহর নাম না বলছি না, মা মা করছো কেন? এখন যা করার আল্লাহই করবেন। তোমার মা কি করবেন? যান, আপনি যান সামনে থেকে। একজন মহিলাকে ডাকেন, যে কোনো মহিলা। আপনি যান। ও মাগো। মাওলানা দরজা খুলে বেরিয়ে দেখলেন দরজার বাইরে চিত্রা এবং রশিদ সাহেব। ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিত্রাকে বললেন, আপনি কি একটু ভেতরে আসবেন? আমি ভেতরে গিয়ে কি করব? ওনার একজন ডাক্তার দরকার। আমাদের সঙ্গে তো ডাক্তার আছেন, ওনাকে ডেকে নিয়ে আসি। পুরুষ ডাক্তার আমি দেখাবো না, অসম্ভব। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, কিন্তু বোকার মতো বসে থাকা ছাড়া তো আমি কিছুই পারবো না। চিত্রা ভেতরে ঢুকে গেল। রশিদ উদ্দিন সিগারেটের প্যাকেট বের করে বললেন,
বলছি, আপনি কি সিগারেট খাবেন? এতে কিন্তু টেনশন কমবে। নিকোটিনের একটা নার্ভ সুদিংয়ের ক্ষমতা আছে। আমি ধূমপান করি না। গুড গুড, ভেরি গুড। আমি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই। একটা গল্প বলবো, গল্প শেষ করে আমি চলে যাব। আপনাকে আর বিরক্ত করব না। আমার হাত থেকে বাঁচার জন্য আপনার কাছে কি 2 মিনিট সময় আছে? আপনাকে আমি 2 মিনিট সময় দিলাম। দেশে একবার বন্যা শুরু হয়েছে, ঘর বাড়ি সব জলে ডুবে যাচ্ছে। উদ্ধারকারী লোকজন নৌকা নিয়ে এসেছে, সবাই নৌকায় উঠে আশ্রয়ে চলে যাচ্ছে। তো এক মাওলানা শুধু গেলেন না, উনি আল্লাহ ভক্ত মানুষ। উনি বললেন, আল্লাহর উপর আমার অনেক ভরসা আছে, তো আল্লাহই যা ব্যবস্থা করার করবেন। তা এরপরে বন্যার পানি ঘরের চাল অবধি উঠল। মাওলানা চালে উঠে বসলেন। তখন উদ্ধারকারী লঞ্চ এলো। মাওলানা লঞ্চে উঠলেন না, ওনার একই কথা, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি আরও বাড়ল, মাওলানার বুক অবধি উঠল। উদ্ধারকারী হেলিকপ্টার এলো, মাওলানা তাতেও উঠলেন না, হেলিকপ্টার ফিরে গেল। এরপর পানিতে ডুবে মাওলানা মারা গেলেন। মৃত্যুর পর আল্লাহকে গভীর আফসোসের সঙ্গে বললেন, আমি সারা জীবন একনিষ্ঠভাবে আপনাকে ডেকেছি, আপনার ওপর ভরসা করেছি, আর আজ আপনি কিনা আমাকে ডুবে মরার হাত থেকে বাঁচালেন না, কোনো সাহায্য আপনার কাছ থেকে এলো না। আল্লাহ বললেন, তোমাকে সাহায্য করার জন্য আমি 3 বার ব্যবস্থা নিয়েছি। একবার নৌকা পাঠানো হয়েছে, তারপরে লঞ্চ এবং সর্বশেষে হেলিকপ্টারও পাঠালাম। বলো আর কি করতে পারতাম? আমার গল্প এখানেই শেষ, আমি এখন বিদায় নেব। আপনার গল্পটা সুন্দর, গল্প কিন্তু গল্পই। আল্লাহ পাক ইচ্ছা করলে বন্যার পানি নামিয়েও দিতে পারতেন। তা অবশ্যই পারতেন, তিনি আপনার সন্তানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু মাওলানা সাহেব, আপনি কি একটা হাদিস জানেন? এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক বলছে, তুমি যখন রোগগ্রস্ত হবে তখন একজন ভালো চিকিৎসকের কাছে যাবে, সেই সঙ্গে রোগ মুক্তির প্রার্থনাও করবে। আমি এই রকম হাদিসের কথা জানি না। আমি জানি, আমার কথা বিশ্বাস করতে পারেন। আমার প্রাথমিক পড়াশোনা মাদ্রাসায়। আপনি আমার কথা শুনুন, আমি ডাক্তার ছেলেটিকে ডাকি, সে আপনার স্ত্রীকে মা বলে সম্বোধন করে কামরায় ঢুকবে। মা বলে ডাকলেই মা হয় না। তবুও এই ডাক্তারের কল্যাণে হয়তো আপনার সন্তান তার মাকে মা বলে ডাকবে। জগতের মধুরতম শব্দ আপনার স্ত্রী শুনবেন। ওই ডাক্তার ছেলে গলা পর্যন্ত মদ খেয়েছে, তার মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ আসছে। ওই গন্ধ আমি চিনি, কিছু মনে করবেন না জনাব, আপনিও মদ খেয়েছেন। কথাটা সত্য, মদ খাওয়ায় ডাক্তারের শরীর ও মন হয়তো অসুচি হয়েছে, কিন্তু তার বিদ্যা অসুচি হয়নি। রশিদউদ্দিনের কথা শেষ হবার আগেই চিত্রা কামরা থেকে ছুটে বেরিয়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই হতভম্ব মাওলানার সামনেই ডাক্তারের হাত ধরে টানতে টানতে কেবিনে ঢুকে গেল। মাওলানা বললেন, এই কাজটা কি ঠিক হলো? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় কাজটা অতি উত্তম হয়েছে। চিত্রা ভয় কাঁপছে, তার মনে হচ্ছে সে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। সাহাব বলল, আপনি ঘাবড়াবেন না, আপনি মহিলার হাতটা ধরে থাকুন, ডেলিভারি নর্মাল হবে। আমার দরকার এখন ফুটন্ত জল, ব্লেড আর একটু সুতো। ব্লেড দিয়ে কি করবেন? বাচ্চার নাড়ি কাটতে হবে তো। আপনি কি ডাক্তার? হ্যাঁ, আমি ডাক্তার, আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যথা আসবে, কিন্তু আমি যখন বলবো নিঃশ্বাস চেপে রাখতে, আপনি চেপে রাখবেন। আমি পারবো না। চিত্রা কামরার দরজা খুলে বেরিয়ে বলল, এখনই ফুটন্ত জল লাগবে, ব্লেড লাগবে আর সুতোও লাগবে। কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে, শুনছেন? মাওলানা তাকিয়ে আছে।
মনে হচ্ছে সে চিত্রার কথা বুঝতেই পারছে না। চিত্রা তাকে কঠিন ধমক দিল। হাতের মতো দাঁড়িয়ে আছেন কেন? একটা ব্যবস্থা করুন। সেলুন কারে বাতি জ্বলছে আবার নিভছে। যাত্রীরা আতঙ্কে অস্থির। সবচেয়ে ভয় পেয়েছে যমুনা এবং তার স্বামী। যতবার আলো নিভছে ততবারই সে আতঙ্কে অস্থির হয়ে স্বামীকে জড়িয়ে ধরছে। ভয় সংক্রামক। যমুনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। খায়ের সাহেবের যে মন্ত্রিত্ব নেই এই খবর এখন সবাই জানে। মূল আতঙ্ক এখানেই। খায়ের সাহেব পূর্ত প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনকে টেলিফোন করছেন। আশ্চর্যের ব্যাপার, হেলাল টেলিফোন ধরেছেন এবং ধরেই বলেছেন তিনি খবরটা শুনেছেন, তিনি খুবই দুঃখিত। কিন্তু এখানে তার কিছু করার নেই। আবুল খায়ের সাহেব চাপা নিঃশ্বাস ফেললেন। ব্যান্ড দলের পরিচালকের নাম কাউসার। এই মুহূর্তে সে ঘন ঘন বাথরুমে যাচ্ছে। টেনশানে তার পেট নেমে গেছে। কাউসার আবুল খায়ের দিকে এগিয়ে গেল। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? আমরা বিনা কারণে এই কাচালের মধ্যে ফেঁসে গেছি। আমরা সামনে স্টেশনে নেমে যাব। আমাদের কাছে অনেক টাকার ইনস্ট্রুমেন্ট আছে স্যার। সামনে স্টেশনে কি করে নামবে? এরপরে তো কোনো স্টেশনে নেই, একেবারে তো ময়মনসিংহে থাকবে। স্টেশন না থাকলে আমরা চেন টেনে নেমে যাবো স্যার। সে কি কথা? সামনে তো ভাওয়ালের জঙ্গল। জঙ্গল হোক, তাতেই আমরা নামবো, কারণ আপনি তো আমাদের আর কোনো সিকিউরিটি দিতে পারবেন না স্যার। প্রয়োজন হলে আমরা চেন টেনে নামবো। খায়ের সাহেব কিছু বলার আগেই কাউসার চেইন ধরে ঝুলে পড়ল। ঝাঁকুনি খেতে খেতে ট্রেন থেমে গেল। অস্বাভাবিক দক্ষতায় কাউসার দলবল নিয়ে নেমে পড়ল। ফয়সালও নেমে গেল যমুনাকে নিয়ে। সুরমা স্বামীর হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে নিজেও ঝাঁপ দিয়ে পড়ে পা মচকে ফেললেন। ট্রেনের ভিতর ছোটাছুটি, ব্যস্ততা। অনেকে চিৎকার করছে ডাকাত ডাকাত বলে। রেল পুলিশ ঘন ঘন হুইসেল দিচ্ছে। ট্রেনের কয়েকটা কামরা থেকে টর্চের আলো দুপাশের জঙ্গলে ফেলা হচ্ছে। একদল যাত্রী আতঙ্কে চেঁচাচ্ছে। রেল পুলিশ দুবার রাইফেলে ফাঁকা আওয়াজ করল। রেল পুলিশের রাইফেলের গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে নবজাত শিশুর কান্না মিশে গেল। আশহাব বাচ্চাটাকে পা ধরে ঝুলিয়ে রেখেছে। বাচ্চা এক একবার ফুসফুস ভর্তি করে বাতাস নিচ্ছে, তারপর চিৎকার করে কাঁদছে। অসময়ে চলে এলেও এই শিশু প্রাণ শক্তিতে ভরপুর। সে তার উপস্থিতি সবাইকে জানান দেবেই। চিত্রা বলল, ছিলে না মেয়ে? মেয়ে হয়েছে। চিত্রা দরজা খুলে বের হলো। সে আনন্দে ঝলমল করছে। মনে হলো সে তার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটা দিচ্ছে। মৌলানা সাহেব, আপনার একটা সুন্দর পরীর মতো মেয়ে হয়েছে। মাওলানা সাহেব উত্তর দেবার আগেই রশিদ উদ্দিন বললেন, বাহ, অতি সুসংবাদ। শিশুটিকে শাড়ি দিয়ে জড়িয়ে মায়ের বুকের কাছে দেওয়া হয়েছে। মা এই হাসছেন, এই কাঁদছেন। হঠাৎ তিনি ডাক্তারকে বললেন, ডাক্তারবাবু, আপনি বললেন মেয়ে? আমার তো ছেলে হয়েছে। ওই একটু ঠাট্টা করলাম আর কি। মাওলানা আনন্দে অভিভূত হয়ে রশিদ উদ্দিনকে জড়িয়ে ধরলেন। এদিকে ট্রেন চলতে শুরু করেছে। সেলুনকারে আবার বাতি জ্বলেছে। আবুল খায়ের সাহেব একা বসে আছেন। তাকে সবাই ফেলে নেমে গেছে। তিনি সিগারেট ধরিয়েছেন। সিগারেট টানতে তার খারাপ লাগছে না। এই সময় তার মোবাইলটা বেজে উঠল। সুরমা টেলিফোন করেছেন। জঙ্গল থেকেও কথা বলা যাচ্ছে। এই, আমার মনে হয় পা ভেঙে গেছে। ট্রেন থেকে যখন নেমেছি না, তখন খাদে পড়ে গিয়েছিলাম। এখন আর পা নাড়তে পারছি না গো। সরি টু হিয়ার দ্যাট। আমার 12,000 টাকা দামের শাড়ি ছিঁড়ে কুটি কুটি হয়ে গেছে। সরি টু হিয়ার দ্যাট। তোমার অবস্থা কি? এখনো বেঁচে আছি, রাখছি। খায়ের সাহেব লাইন কেটে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে একটা অতি জরুরি টেলিফোন এলো। তাকে জানানো হলো
মন্ত্রিত্ব চলে যাওয়ার বিষয়ে যে খবর এসেছে তা পুরোপুরি গুজব। এই ধরনের গুজব রটনায় প্রাইম মিনিস্টার নিজেও অত্যন্ত বিরক্ত হয়েছেন। গুজবের পেছনে কারা আছে তা বের করতে বলেছেন। প্রাইম মিনিস্টার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে ট্রেন হঠাৎ দাঁড়িয়ে গেল, স্টেশন ছাড়াই থেমে গেল। দুদিকে শালবন, নিঝুম একটা জায়গা। জানা গেল ইঞ্জিনে কিছু একটা ঝামেলা হয়েছে। ড্রাইভার ইঞ্জিন সারাবার চেষ্টা করছে। কিছু যাত্রী ট্রেন থেকে নেমে চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। এদিকে মাওলানার স্ত্রীর অবস্থা ভালো না, তার অস্বাভাবিক রক্তপাত হচ্ছে। এই মহিলাকে অতি দ্রুত হাসপাতালে দেওয়া প্রয়োজন। জঙ্গলে ট্রেন থেমে থাকলে সমস্যা গুরুতর হবে। মাওলানা সমস্যার ব্যাপারটা ধরতে পারছেন না। তিনি আনন্দিত মুখে বারবার তার কামরায় উঁকি দিচ্ছেন। বাচ্চা কোলে নিয়ে সাজেদা বেগম বসে আছেন। সমস্যার জটিলতা তিনি বুঝতে পেরেছেন। তিনি চিত্রাকে বললেন, বৌমা, খোঁজ নাও তো, ট্রেন কখন ছাড়বে। আর কামড়ে তো আশাব আছে, সে কিছুই করতে পারছে না। গাধার গাধা ডাক্তার একটা। রশিদউদ্দিন জানলার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। তার সামনে আশাব দাঁড়িয়েছিল চিন্তিত মুখে। রশিদউদ্দিন বললেন, মাওলানার স্ত্রীর অবস্থা কি? সে কি 4-5 ঘন্টা সার্ভাইভ করতে পারবে? না স্যার, আমাদের হাতে বড় জোর 40-45 মিনিট সময় আছে। সে কি কথা? স্যার, কোথায় যাচ্ছেন আপনি? রশিদউদ্দিন জবাব দিলেন না। তিনি সামনে এগিয়ে গেলেন। আবুল খায়ের সাহেব সেলুনকারে সোফায় গা এলিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি নড়ে চড়ে বসলেন। তার কামরায় বৃদ্ধ যে মানুষটা ঢুকছে তাকে তিনি চেনেন না। আমার নাম রশিদউদ্দিন। আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আবেদন? কি আবেদন? আপনার সামনে বসে কথাটা বলি। আমাকে 2 মিনিট সময় যদি দেন। হ্যাঁ, বসুন। ট্রেনে একজন যাত্রী মহা বিপদে পড়েছে। তার একটি সন্তান হয়েছে, শুনতে পাচ্ছি প্রচুর ব্লিডিং হচ্ছে। তাকে অতি দ্রুত একটা হসপিটালে ভর্তি করতে হবে। আর তা না হলে মেয়েটিকে বাঁচানো যাওয়া খুবই মুশকিল। আমি কিভাবে সাহায্য করব? ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, কখন ঠিক হবে সেটাও জানা নেই। আপনি তো অতি ক্ষমতাধর ব্যক্তি, আপনি একজন মন্ত্রী। আপনার পক্ষে এই অবস্থায় কিছু একটা ব্যবস্থা করা সম্ভব? আপনার এটা ভুল ধারণা। মন্ত্রীদের হাতে আলাদিনের চিরাগ থাকে না। হ্যাঁ, আমি বিশ্বাস করি স্যার, আপনার কাছে ম্যাজিক কার্পেট আছেই আছে। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? আপনি তো একটা টেলিফোন করেই একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারেন। 10 মিনিটের মধ্যে একটা হেলিকপ্টার আসবে, মহিলাটার জীবন রক্ষা হবে। আপনি এমনভাবে কথা বলছেন যেন ঢাকায় আমার বাড়ির ছাদে 3টে হেলিকপ্টার রেখে এসেছি, আর টেলিফোন করলেই উড়ে চলে আসবে। তার মানে আপনি কিছুই করতে পারছেন না? আমি দুঃখিত, সত্যি আমি কিছু করতে পারছি না। এই সময় খায়ের সাহেবের হাতে টেলিফোনটা বেজে উঠল। ধরবেন না ভেবেও তিনি টেলিফোনটা ধরলেন। সুরমা ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো। এত বড় একটা ঘটনা তুমি আমাকে জানাওনি? রেলমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। আমরা জঙ্গলে পড়ে আছি শুনে উনি হতভম্ব। যাই হোক, উনি ব্যবস্থা করেছেন। ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা পৌঁছে যাব। এদিকে আমাদের তো ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। ইঞ্জিন খারাপ না, ইঞ্জিন ঠিকই আছে। এটা রেলমন্ত্রীর নির্দেশে হয়েছে। আমাদের জঙ্গল থেকে উদ্ধার করলেই ট্রেন ছাড়া হবে। ও আচ্ছা। দরজার পাশে দাঁড়িয়ে চিত্রা ব্যাকুল হয়ে কাঁদছে। চোখের সামনে একটা মেয়ে মরে যাচ্ছে, এই দৃশ্যটা সে নিতে পারছে না। এই সময়
বাথরুমের পাশের ঘরের দরজাটা খুলে গেল। একজন ভদ্রমহিলা এসে চিত্রার পাশে দাঁড়ালেন। চিত্রার পিঠে হাত রাখলেন, নরম গলায় বললেন, মা, আমি খবর পেলাম মেয়েটার অবস্থা ভালো না, কিন্তু কেঁদে কি করবে বলো? জন্ম মৃত্যু কিছু কি ঠেকানো যায়? আসলে খুব কষ্ট হচ্ছে। যদি 1 ঘন্টাও সময় পাওয়া যেত তাহলে হয়তো বাঁচানো যেত। আচ্ছা, দেখি আমি যদি একটা ব্যবস্থা করতে পারি। যদি একটা হেলিকপ্টার আনানো যায়, দেখছি। আমাকে এই জায়গার লোকেশনটা একটু বলতে পারবে মা? এই ট্রেনের কাউকে দিয়ে যদি একটু বলতে পারো। হেলিকপ্টার? আপনি হেলিকপ্টার আনাতে পারবেন? আপনি কে? আপনার পরিচয় কি? আমার একটাই পরিচয় মা, আমি একজন দুঃখী মা। ছেলের ডেড বডি নিয়ে যাচ্ছি। তুমি সময় নষ্ট না করে রেলের একজনকে ডাকো। ঢাকা থেকে হেলিকপ্টার চলে এসেছে। 2 জন মাত্র যেতে পারবে। রোগীর সঙ্গে যাচ্ছে তার বাচ্চা এবং আশাবের মা সাজেদা বেগম। তিনি চিত্রাকে ডেকে কঠিন ভঙ্গিতে বললেন, বৌমা, আমার ছেলেকে তোমার হাতে রেখে গেলাম, চোখে চোখে রাখবে। সুযোগ পেলেই যেন চুপচুপ করে কিছু না খায়। এতদিন আমি দেখেছি, এখন তুমি বাড়ির বউ, তুমি দেখবে। রশিদুদ্দিন পাশেই ছিলেন। তিনি চমকে উঠে বললেন, আশ্চর্য তো, এই ফাঁকে তোমরা বিয়েও করে ফেললে। এতে আশ্চর্য হবার কি আছে? হ্যাঁ, বয়স হয়েছে, বিয়ে করবে না? ধেই ধেই করে প্রেম করে বেড়াবে? আপনার কথাবার্তা আমার খুবই পছন্দ হয়েছে। আমার মনে হয় আপনার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ আলাপ হওয়া অত্যন্ত প্রয়োজন। আমল বৌমা, এ বুড়োটাকে আমার সামনে থেকে যেতে বলো তো। মন্ত্রী সাহেবের আত্মীয় স্বজন চলে এসেছেন। তারা সেলুনকারে উঠেছেন। ট্রেনের ইঞ্জিন ঠিক হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছাড়বে। যাত্রীরা হেলিকপ্টারের চারিদিকে ভিড় করে আছে। হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করেছে। যাত্রীরা বিকট স্লোগান দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবুল খায়ের জিন্দাবাদ। তারা ধরেই নিয়েছে এই কাজটা মন্ত্রী সাহেব থাকাতেই সম্ভব হয়েছে। কিছুক্ষণের গল্প শেষ। পাঠকদের সামান্য কৌতূহল থাকতে পারে, চিত্রা এবং আশাবের কি হলো? ওরা কি বিয়ে করেছে, নাকি যে যার পথে চলে গিয়েছে? অঙ্কবিদ রশিদুদ্দিনেরই বা কি হলো? রশিদুদ্দিনের কি হলো বলতে পারছি না। উনি পোটলাপুটলি নিয়ে ভুল একটা স্টেশনে নেমে পড়েছেন, আর তার পেছন পেছন কি মনে করে মৌলানাও নেমে পড়েছেন। চিত্রা সাজেদা বেগমের কামরায় ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, যাতে কেউ ঢুকতে না পারে। গভীর রাতে আলো নিভিয়ে সে ফিস ফিস করে লিলিকে টেলিফোন করলো। হ্যালো লিলি। হ্যাঁ বল। একটা গোপন কথা আছে, শুনবি? অবশ্যই শুনবো। আমি না একজনের প্রেমে পড়েছি। আমাদের আজকের গল্প কিছুক্ষণ এখানে শেষ হলো। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।